আমাদের শহর কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে হাজারো অজানা ইতিহাস। সেখানকার স্থাপত্য, পরিবেশ এবং কিছু দুষ্প্রাপ্য বিষয় ফিসফিস করে আমাদেরকে বলে সে সকল বিষয়কে খুঁজে দেখতে। সেরকমই একটি জায়গা হলো সেন্ট জনস চার্চ। এই গির্জাটি কেবল উপাসনার স্থান নয়, এটি একটি ইতিহাস যা কলকাতার ঔপনিবেশিক দিন থেকে শুরু করে আজকের কোলাহলপূর্ণ মহানগরী পর্যন্ত বিবর্তনের সাক্ষী। এই চার্চের মধ্যেই আছে ওয়ারেন হেস্টিংসের বসবার চেয়ার, ঐতিহাসিক ব্ল্যাক হোল মনুমেন্ট এবং কলকাতার মানুষদের কাছে সব থেকে আকর্ষণীয় যোগ চার্নকের সমাধি। সেই ইতিহাসকে সম্পূর্ণভাবে তুলে ধরতে আজ আমরা আপনাদের সামনে নিয়ে এলাম এই উপস্থাপনাটি। কলকাতার বিবিদিবাগ অঞ্চলের লালদিঘি সংলগ্ন কাউন্সিল হাউস স্ট্রিটেই রয়েছে এই ঐতিহাসিক সেন্ট জনস চার্চটি। এই সেন্ট জনস চার্চটি হলো কলকাতার তৃতীয় প্রাচীনতম চার্চ এবং কলকাতা শহরের প্রথম অ্যাংলিকান চার্চ। বন্ধুরা, আবার চলে এসেছি। আজকে এসেছি সেন্ট জন চার্চে। হ্যাঁ, এইটা অনেক পুরনো একটা ঐতিহাসিক জায়গাও বটে। অনেকেই জানেন এই সম্পর্কে যে এখানেই রয়েছে কিন্তু যোগচন্দ্রকের সমাধি। সব কিছু আজকে ভালো করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি আছি, ম্যাডাম আছে। চলুন আগে প্রথমে চার্চটা দেখে নিই ও তার চারপাশে সংলগ্ন অঞ্চলে দেখে তারপর আমরা যোগচন্দ্রকের যে সমাধিটা আছে সেইটা দেখব, ঠিক আছে? যোগচন্দ্র কিন্তু একজন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক বড় ব্যক্তি ছিলেন। অনেকে প্রথমে তাকে বলা হতো যে তিনি নাকি কলকাতার প্রতিষ্ঠাতা, কিন্তু তা নয়। কলকাতা হাইকোর্টের আদেশ অনুযায়ী জানা যাচ্ছেন তিনি কলকাতার প্রতিষ্ঠাতা নয়, অন্য একজন ছিলেন। এবং সেটা নিয়েও আপনাদের পরে আমরা জানাবো, কিন্তু আগে চলুন বাকি অংশটা দেখে নেওয়া যাক। জনপ্রতি ইন্ডিয়ান 10 টাকা দিয়ে টিকিট নিয়ে আমরা এগিয়ে চললাম সুন্দরভাবে সাজিয়ে রাখা এই ঐতিহাসিক চার্চটিকে ভালোভাবে ঘুরে দেখতে। শুনেছি ভগবান শিশু আর ফুল খুব ভালোবাসেন। এখানে দেখতে পেলাম হরেক প্রকারের সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো এখানকার পরিবেশটিকে। এই চার্চটি এখন যে জায়গাতে অবস্থিত সেই জায়গাটি শোভাবাজারের মহারাজা নবকৃষ্ণ দান করেছিলেন। এখানকার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সে সময়কার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। সেই সময় গির্জা নির্মাণের জন্য তহবিল একটি পাবলিক লটারির মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল। এই সেন্ট জন চার্চ 1787 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। সে সময়কার বেঙ্গল ইঞ্জিনিয়ার্সের স্থপতি জেমস এক দ্বারা এটি ডিজাইন করা হয়েছিল। এটি লন্ডনের সেন্ট মার্টিন ফিল্ড চার্চের অনুকরণে তৈরি করা হয়েছিল। প্রবেশ করে গেলাম, দেখলাম মূল প্রার্থনা কক্ষের লম্বা কলামগুলি উভয় পাশে এই গির্জার ভবনকে ধারণ করে রেখেছে। এখানকার মেঝেতে রয়েছে মালদা গৌড় থেকে আনা নীল ধূসর মার্বেলের একটি বিরল মিশ্রণ। মূল বেদিতে রয়েছে জটিল মোজাইকের কাজ এবং বেদির পিছনে একটি অর্ধবৃত্তাকার গম্বুজ রয়েছে। প্রার্থনা করবার বেদিটির গায়ে যীশুখ্রিস্টের বিভিন্ন ঘটনার ছবিও দেখতে পেলাম।
দেখতে পেয়েছিলাম গির্জার অভ্যন্তরীণ দেওয়ালগুলো সুন্দর মার্বেল মেমোরিয়াল দিয়ে খোদাই করা। তারই কিছুটা তুলে ধরলাম আপনাদের সামনে। এবারে দেখলাম এখানকার পাইপ অর্গানটি। এই পাইপ অর্গানটি কলকাতার বৃহত্তম এবং প্রাচীনতম। এটি প্রায় 200 বছরেরও বেশি পুরনো। এটি ইংল্যান্ডের উইলিয়াম হিল অ্যান্ড সন অ্যান্ড নরমান অ্যান্ড বিয়ার্ড লিমিটেড দ্বারা নির্মিত হয়েছিল। এই কোম্পানিটি যে সময় সিনেমাতে কোনো কথা থাকতো না, সেই নীরব যুগের সিনেমা হলের জন্য পাইপ অর্গান তৈরির জন্য খুবই বিখ্যাত ছিল। এবারে মূল বেদির বাম দিকে লক্ষ্য করলাম জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পী জোহান জোফানির দ্য লাভ সাফারের একটি চিত্রকর্ম ঝুলছে। জোহান জোফানি 1787 সালে ঐতিহাসিক বাইবেলের ঘটনা লাভ সাফারে একটি ভারতীয় স্পর্শ দিয়েছেন। এই চিত্রকর্মটি কিন্তু লিওনার্দোর মাস্টারপিসের সঠিক প্রতিরূপ নয়। ঘুরে দেখছিলাম সবকিছু। এখানকার দেওয়াল, প্রার্থনা করবার জন্য সারিবদ্ধ চেয়ার, সাথে দুটি সোনালী রঙের পরীও দেখতে পেলাম। সবকিছু যে খুবই সুন্দর একথা বলাই যায়। এবারে পৌঁছে গেলাম প্রবেশপথের সামনেই অবস্থিত একটি কক্ষের মধ্যে। এই সেই কক্ষ যেখানে ওয়ারেন হেস্টিংস এসে এখানে বসতেন এবং আলোচনাও করতেন। উনি যে চেয়ারে এসে বসতেন সেই চেয়ারটিকে সংরক্ষিত করা হয়েছে এখানে। একই সাথে বিভিন্ন সেই সময়কার জিনিসপত্রও রয়েছে এই কক্ষের মধ্যে। দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত চেয়ার যেখানে ওয়ারেন হেস্টিংস বসতেন। সেই চেয়ারটিকে এখনো সযত্নে এখানে রক্ষা করে রাখা আছে। এটা খুব শান্ত জায়গা, বেশি জোরে কথা বলা যাবে না, তাই আস্তে করে আপনাদের সব কিছু দেখাচ্ছি। দেখে নিন, এটাই সেই বিখ্যাত ওয়ারেন হেস্টিংসের চেয়ার। এবারে মূল ভবনের বাইরে বেরিয়ে এসে পৌঁছে গেলাম রোহিলা ওয়ার মেমোরিয়ালের সামনে। রোহিলারা হলো পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের পশতুন উপজাতির একটি শাখা। আওয়াধের নবাব সুজাউদ্দৌলার সাথে রোহিলাদের যে লড়াই হয় তাতে ব্রিটিশরা নবাবকে সাহায্য করেছিল। সেই রোহিলা যুদ্ধে নিহত বেশ কয়েকজন ব্রিটিশ সামরিক কর্মকর্তার স্মৃতির উদ্দেশ্যেই এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছিল এখানে। রোহিলা ওয়ার মেমোরিয়ালের ঠিক পাশেই রয়েছে ব্ল্যাক হোল অফ ক্যালকাটা মনুমেন্ট। এই যে মনুমেন্টটি দেখছেন, এই জায়গাটি ছিল পুরাতন ফোর্ট উইলিয়ামের একটি অংশ। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা কলকাতাকে দখল করেন এবং 123 জন বন্দীকে এখানকার একটি 14 ফিট বাই 8 ফিট অন্ধকার কক্ষে রাখেন এবং তারা সব মারা যান। সেই ঘটনার সাক্ষী হিসেবেই ঠিক সেখানেই এই মনুমেন্টটিকে তৈরি করা হয়। এই যে জায়গাটি দেখছেন, এটি পুরনো ফোর্ট উইলিয়ামের একটি অংশ, যেটি বিখ্যাত ব্ল্যাক হোল প্রিজন নামে বিখ্যাত। হ্যাঁ, যেখানে 123 জনকে 20 জুন 1756 সালে এই প্রিজনের মধ্যে প্রায় হত্যা করা হয়েছিল। তাদের মেমোরির উদ্দেশ্যে লর্ড কার্জন
1902 সালে এটিকে তৈরি করেছিলেন। এই ঠিক যেই জায়গাটিতে এটা রয়েছে, এটা ঠিক সেই জায়গাটাই ছিল বিখ্যাত ব্ল্যাক হোল প্রিজন, যেটি পুরনো ফোর্ট উইলিয়ামের অংশ ছিল। সেখানেই দাঁড়িয়ে আছি। খুবই ইতিহাসের একটা সাংঘাতিক জায়গা, আপনারা এসে একবার দেখে নিতে পারেন। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি 4টের মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়, এটা মনে রাখবেন। সবাই প্রায় যে জায়গাটি বেশি জানতে বা দেখতে এখানে ঘুরতে আসেন, সেই যোগ চাণক্যের সমাধির সামনে পৌঁছে গেলাম এবারে আমরা। 1690 সালের 24শে আগস্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ী যোগ চাণক্য সুতানুটি গ্রামে অবতরণ করেন। যদিও 2 বছর পর উনি মারা যান, কিন্তু সেই অল্প সময়ের মাঝেই অনেক কাজ ও ব্যবসা তিনি করেছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যে এই সমাধিটি তৈরি করা হয়েছিল এখানে। এরই সম্পর্কে আমার একটি আলাদা ভিডিও আছে, আপনারা সেটি দেখেও নিতে পারেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। সবকিছু দেখবার পরেও আরো কিছু যা বাকি ছিল তা দেখে নিচ্ছিলাম আমরা চারিদিকে ঘুরে ঘুরে। তারই মাঝে দেখতে পেলাম ফ্রান্সিস জনসনের সমাধি। এনাকে সেই সময় বেগম নামেও ডাকা হতো। উনি 89 বছর অবধি বেঁচে ছিলেন এবং উনি 4বার বিবাহ করেছিলেন। সেই সময় উনি ছিলেন সব থেকে বয়স্ক মহিলা এই শহরের। বন্ধুরা, দেখলেন সেন্ট জন চার্চ কেমন ঘুরলেন, সেটা অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। একই সাথে দেখলেন সেই বিখ্যাত ব্ল্যাক হোল প্রিজনের সেই বিখ্যাত মনুমেন্টটি এবং সাথে যোগ চাণক্যের সমাধি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম ভিডিও নিয়ে ফিরে আসছি আগামী ভিডিওতে, সাথে থাকুন আমাদের। আর হ্যাঁ, ম্যাডাম কিছু বলবে, সেটা শুনুন। আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আর নতুন নতুন জায়গার সন্ধান পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নতুন নতুন নোটিফিকেশনের জন্য অন করে দেবেন। এছাড়া আপনাদের ফ্যামিলি, ফ্রেন্ডস, বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে নেবেন। এছাড়া সৌমেন উইথ মাদার বলে আমাদের একটি ফেসবুক পেজ আছে অফিসিয়াল, সেটাকে একটু লাইক করে দেবেন আর একটু ফলো করে দেবেন। এছাড়া চেনা পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চাইলে আমাদের মেম্বারশিপও কিন্তু আপনারা নিতে পারবেন। ঠিক আছে, চলুন তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে। আস্তে আস্তে আসন্ন গধূলির সোনালি আলো পরিবেশকে রাঙিয়ে দিচ্ছিল আর জানান দিচ্ছিল এবারে যে আমাদের বাড়ি ফিরে যাওয়ার সময়। আমরা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি আগামী ভিডিওতে। সাথে থাকুন আমাদের, একই সাথে দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।